তিন টাইপের ম্যাথ একটু ভালোভাবে প্র্যাকটিস করবা। এই তিন টাইপের ম্যাথ ভালোভাবে প্র্যাকটিস করলে তোমরা এই অধ্যায়ের যত ম্যাথ আছে সকল ম্যাথ একদম ক্লিয়ারলি করতে পারবা, ঠিক আছে? আর কোনো এই অধ্যায় নিয়ে প্যারা নিতে হবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম সিভিল ভাইয়ের পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছো, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা এই ম্যাথ 2 এর পার্ট 2 এ চলে এসেছি, ঠিক আছে? আগের দিনে আমরা পার্ট 1 এ বেসিক সহ আমরা যা যাবতীয় আলোচনা করছিলাম, আজকে আমরা পার্ট 2 এ ম্যাথ শুরু করে দেবো, ঠিক আছে? আমাদের ওই বেসিকটা তোমরা যারা ভালো করে বেসিকটা করেছিলে তাদের ক্ষেত্রে আজকে এই ম্যাথ সলভ করা অনেক সহজ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমরা বেশি দেরি না করে আমাদের এই ম্যাথটা সলভ করা শুরু করে দিই। দেখো আমাদের এখানে কি বলছিল, 5x - 7 ডিভাইড বাই x - 1 ইন্টু x - 2কে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। দেখো তো এটা মনে পড়ে পার্ট 1 এর সাদাসিধা ভগ্নাংশের মতো না? এখানে স্কোয়ার নাই, কিউব নাই, কিছু নেই, ঠিক আছে? অনেক সাদাসিধা ভগ্নাংশ। তাহলে এটাকে আমাদের কি বলছে, আংশিক ভগ্নাংশ আকারে প্রকাশ করতে বলছে, ঠিক আছে? আংশিক ভগ্নাংশ আকারে প্রকাশ করার ক্ষেত্রে আমাদের যেটা লাগে সেটা হচ্ছে আগে একটা সাধারণ সমীকরণে প্রকাশ করতে হয়, যেটা আমি গত ক্লাসে বা পার্ট 1 এ বলছিলাম। মানে একটা সাধারণ সমীকরণ আকারে প্রকাশ করতে হবে। তাহলে আমরা এটাকে যদি সাধারণ সমীকরণ আকারে প্রকাশ করতে চাই, তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, ধরি আগের দিন আমরা যে 5টা ভগ্নাংশ সলভ করছিলাম না, সেই 5টা ভগ্নাংশের মধ্যে এটাও একটা, ওই যে 5টা ভগ্নাংশের মধ্যে আমরা করছিলাম সাদাসিধা ভগ্নাংশ, সেই সাদাসিধা ভগ্নাংশর এইটা সাদাসিধা ভগ্নাংশটা যেটা আমরা হচ্ছে যে a ডিভাইড বাই একটা b ডিভাইড বাই যে কোনো কিছু সেই আকারে প্রকাশ করতে পারবো, ঠিক আছে? সেই আকারে প্রকাশ করলে আমাদের যেটা আসে সেটা হচ্ছে প্রথম হরের অংশের জন্য a ডিভাইড বাই x - 1 সূত্রের প্লাস, তারপরে আরেকটা অংশের জন্য b ডিভাইড বাই x - 2, ঠিক আছে? এখন দেখো আগের দিন তো আমরা এটা অনেক ভালোভাবে বুঝতে পারছি যে প্রথম অংশের জন্য আমরা a নিব, দ্বিতীয় অংশের জন্য আমরা b নিব, আর সবসময় আমাদের মাঝখানে প্লাস থাকবে। কিন্তু দেখো তো আগের দিন আমরা এখানে ইকুয়াল চিহ্ন দিছিলাম, কিন্তু আমরা আজকে এখানে ইকুয়ালের মতো 3টা দাঁড়ি দিয়ে একটা চিহ্ন দিছি। এটাকে কি বলে? এটাকে বলে অভেদ চিহ্ন। কি বলে? অভেদ চিহ্ন। এখন অভেদ চিহ্ন বলার কারণটা কি? আগে তো আমরা ইকুয়াল দিছিলাম, আর এখন আমরা অভেদ চিহ্ন দিলাম। এই অভেদ চিহ্ন মানেটা কি, ঠিক আছে? এই অভেদ চিহ্ন মানেটা হচ্ছে, দেখো তো আমরা এখানে এই এ আর এখানে এই বি, এই এ আর বি এর কোনো মান জানি? আমরা এ আর বি এর কোনো মান জানি না। এই মান জানি না জন্যই আমরা এখানে অভেদ চিহ্নটা দিছি, ঠিক আছে? এই অভেদ চিহ্নটা নিয়ে সবসময় অনেকের অনেক সমস্যা থাকে, বলে যে এই চিহ্নটা কি আর এই চিহ্নটা কেন দিলাম? এই চিহ্নটা দেওয়ার কারণ হচ্ছে আমরা এ আর বি এর মান জানি না, সেই জন্য আমরা ইকুয়ালের পরিবর্তে এখানে আমরা অভেদ চিহ্ন দিব, ঠিক আছে? এখন শেষের ওই দিকে যখন আমরা ম্যাথের অ্যান্সারের দিকে চলে যাব, তখন আমরা এ আর বি এর মানটা পাওয়া যাবো, ঠিক আছে? এই এ আর বি এর মান যখন আমরা পাবো, এ আর বি এর মান যদি এখানে বসাই, তখন কি আর আমরা এই অভেদ চিহ্নটা ইউজ করবো? তখন আমরা এই অভেদ চিহ্নটা ইউজ করবো না, কারণ আমরা তখন এ আর বি এর মান পাইছি। তাহলে আমরা অভেদ চিহ্ন ইউজ করবো কেন? তখন আমাদের অভেদ চিহ্নটা ইউজ করতে হবে না। এখন যেহেতু এ আর বি এর মান আমাদের জানা নাই, তাই আমরা অভেদ চিহ্ন ইউজ করলাম, ঠিক আছে? আর এটাকে আমরা কি ধরবো? 1 নং সমীকরণ ধরবো, ঠিক আছে? এই 1 নং সমীকরণ থেকে আমরা কি আনবো? সাধারণ সমীকরণ আনবো। তারপর যখন সাধারণ সমীকরণ আমাদের আসবে, তখন আমাদের মেইন কাজ হচ্ছে এই এ আর বি এর মান নির্ণয় করা। এই এ আর বি এর মান আমরা যখন নির্ণয় করতে পারবো, আমাদের ম্যাথ সলভ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে দেখো আমরা এটা কীভাবে সাধারণ সমীকরণে প্রকাশ করতে পারি। দেখো এখানে a ডিভাইড বাই x - 1 প্লাস b ডিভাইড বাই x - 2 আসলো, ঠিক আছে? এখন এইটাকে আমরা কি করব, এই যে দেখো তো এটার হরটা কত, x - 1 ইন্টু x - 2 না? এই পুরা হরটা দিয়ে আমরাকে এই সমীকরণটার উভয় পক্ষকে গুণ করে দিব। তাহলে আমরা কি লিখতে পারি কথায়, x - 1 ইন্টু x - 2 দ্বারা 1 নং সমীকরণের উভয় পক্ষে গুণ করে পাই, ঠিক আছে? এই যে x - 1 x - 2 এইটাকে দ্বারা এই যে 1 নং সমীকরণ যেটা আমাদের এই যে এইটা আসলো, এই 1 নং সমীকরণের উভয় পক্ষকে, মানে এই পক্ষ উভয় পক্ষকে কি করব? গুণ করব, ঠিক আছে? এখন গুণ করলে দেখো আমাদের কেমন আসে, 5x - 7 আসলো ডিভাইড বাই এখানে x - 1 ইন্টু x - 2, এটার সাথে আমাদের কি গুণ করতে হবে? এই যে এইটাই x - 1 x - 2, x - 1 ইন্টু x - 2, ঠিক আছে? অভেদ চিহ্নটা যতক্ষণ আমাদের কতক্ষণ ইউজ করতে হবে? যতক্ষণ আমাদের এই এ আর বি এর আমরা মান পাই নাই, ততক্ষণ আমরা এই অভেদ চিহ্নটা ইউজ করবো, ঠিক আছে? এই অভেদ চিহ্ন দিলাম, তারপরে a ডিভাইড বাই x - 1
এটার সাথে আমাদের কি গুণ হবে, এই এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু, আবার এই যে প্লাস, এই প্লাস আমরা এখানে দিলাম। তারপরে আবার এইটা অংশের সাথেও আবার এই যে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু গুণ করতে হবে, বি ডিভাইড বাই এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু, সরি এখানে এক্স মাইনাস টু হবে, এক্স মাইনাস টু, এটার সাথে গুণ কত, এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু। ঠিক আছে, দেখো আমরা উভয় পক্ষের সাথে এই এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টুটা গুণ করলাম। এখন এই এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু গুণ করলাম। এখন দেখো তো এই ক্ষেত্রে, এই পাশের ক্ষেত্রে আমাদের এই নিচের এইটা উপরের এটা কাটাকাটি যায় না? হ্যাঁ কাটাকাটি যায়। আবার দেখো তো এখানে এক্স মাইনাস ওয়ান, এখানেও এক্স মাইনাস ওয়ান কাটাকাটি যায়। হ্যাঁ এক্স মাইনাস ওয়ান কাটলাম। তারপরে এটার ক্ষেত্রে দেখো এক্স মাইনাস টু কাটলাম না, কাটাকাটি যায় না? হ্যাঁ এক্স মাইনাস টু আমরা কাটাকাটি করলাম। ঠিক আছে, এখন আমাদের এই পাশে কি থাকে, এই পাশে দেখো নিচেরটাও চলে গেছে উপরেরটাও চলে গেছে, আমাদের এখানে কি থাকবে, শুধু এখানে শুধু থাকবে 5x মাইনাস 7, তারপরে এই অভেদ চিহ্ন, তারপরে এখানে দেখো এটা চলে গেছে, আমাদের কি থাকে a ইন্টু এক্স মাইনাস টু থাকে। ঠিক আছে, তারপরে আমাদের এই যে প্লাস প্লাস বি ইন্টু এক্স মাইনাস ওয়ান থাকে। ঠিক আছে, এই এখানে আমরা আনলাম। দেখো এখানে নিচের এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু, উপরের এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু আমাদের চলে গেছে, শুধু থাকে কি 5x মাইনাস 7, অভেদ চিহ্ন দিলাম। তারপরে এখানে এক্স মাইনাস ওয়ান চলে যায়, এ ইন্টু এক্স মাইনাস টু থাকে, আবার প্লাস প্লাস এখানে এক্স মাইনাস টু চলে গেলে আমাদের শুধু থাকে বি ইন্টু এক্স মাইনাস ওয়ান। এই যে আমাদের এইটা আসলো, এইটাই হচ্ছে আমাদের সেই সাধারণ সমীকরণটা, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। ঠিক আছে, এটা সেই হচ্ছে আমাদের সাধারণ সমীকরণ। এই সাধারণ সমীকরণকে 2 নম্বর দিয়ে চিহ্নিত করলাম। এখন কি বলছিলাম, প্রথমে আমাদের আংশিক ভগ্নাংশের ক্ষেত্রে আগে সাধারণ সমীকরণ আনতে হবে। সাধারণ সমীকরণ আনার পরে আমরা শুধু এই এ আর বি এর মান নির্ণয় করবো। দেখো আমাদের সাধারণ সমীকরণ চলে আসছে না? হ্যাঁ চলে আসছে। এখন দেখো তো আমরা এই যে এখানে একটা এ আছে, এখানে একটা বি আছে, এই এ আর বি এর মান আমরা যদি বের করি তাহলেই আমাদের অঙ্কটা মোটামুটি সলভ হয়ে যাবে। ঠিক আছে, এখন এই এ আর বি এর মান কীভাবে আমরা নির্ণয় করব? দেখো তো এখানে এর সাথে এক্স মাইনাস টু আছে, আবার এখানে বি এর সাথে এক্স মাইনাস ওয়ান আছে। এটার ক্ষেত্রে আমাদের করণীয় কী জানো? এটার ক্ষেত্রে আমাদের এই এক্সের মান এমন মান ধরতে হবে, হয় একবার এক্সের সাথে যেটা বি আছে ওইটা পুরোপুরি যেন জিরো হয়ে ভেনিশ হয়ে যায়, অথবা এক্সের মান এমন ধরতে হবে যেন এই এক্সের সাথে আমার দেখো এ আছে না, এই এটা জিরো হয়ে পুরোপুরি ভেনিশ হয়ে যায়। যে কোনো একটা, দুইটাকে কিন্তু জিরো করা যাবে না। যে কোনো একটাকে যদি আমরা জিরো করি তাহলে দেখো আমরা অপরটার মান পাবো। যদি আমরা বিকে জিরো করি তাহলে আমরা এর মান পাবো না? হ্যাঁ এর মান পাবো। আবার যদি একে জিরো করি তাহলে বি এর মান জিরো, এ পাবো, বি এর মান পেয়ে যাবো আমরা। ঠিক আছে, এখন আমরা কোন মান নিব, কি মান নিব, এর মান কত নিব, 1 2 3 4 কত নিব, এর মান কত নিব? দেখো তো এর উপরে একটু লক্ষ্য করো, এখানে এর মান কত আছে, এর নিচে কত আছে, এক্স মাইনাস ওয়ান আছে, আবার এখানে বি এর নিচে কত আছে, এক্স মাইনাস টু আছে। এখন এগুলো যদি আমরা একটু ক্যালকুলেশন করি, এক্স মাইনাস ওয়ান ইকুয়াল যদি জিরো ধরি তাহলে এক্স ইকুয়াল কত হবে, 1, আবার এক্স মাইনাস টু ইকুয়াল যদি জিরো ধরি তাহলে এক্স ইকুয়াল কত হবে, 2। ঠিক আছে, তার মানে আমরা এক্সের মান একবার 1 ধরবো, একবার এক্সের মান 2 ধরবো। আবার যদি তোমরা এখানে অত কিছু লক্ষ্য না করো, এখানে দেখো এক্সের সাথে -2 আছে, তার মানে একবার এক্সের মান +2 ধরবো, আবার এক্সের সাথে -1 আছে, তার মানে এক্সের মান একবার +1 ধরবো। ঠিক আছে, এখন তার মানে আমাদের করণীয় হচ্ছে এ আর বি এর মান নির্ণয় করা। তার জন্য আমরা এক্সের মান একবার 1 ধরবো, একবার এক্সের মান 2 ধরবো। তাহলে আমরা কি করতে পারি, মার্কারে লিখতে, তাহলে আমরা কি করতে পারি, এক্স এর মান 1 2 ধরে 2 নং সমীকরণ হতে পাই। ঠিক আছে, এক্সের মান আমাদের একবার 1 ধরতে হবে, এক্সের মান একবার 2 ধরতে হবে। দেখো এক্সের মান 1 এবং 2 ধরে 2 নং সমীকরণ হতে পাই। এই যে সাধারণ সমীকরণটা পাইলাম, যেটা আমরা 2 নাম্বার দিয়ে চিহ্নিত করছি, সেই 2 নং সমীকরণে আমরা এক্সের মান একবার 1 বসাবো, এক্সের মান একবার 2 বসাবো, যাতে আমরা এ আর বি এর মান পাই। আর এ আর বি এর মান পাইলে তো আমাদের ম্যাথই সলভ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে যেহেতু আমাদের জায়গা নাই, আমি একটু উপরে এটা মিশাই দিলাম। ঠিক আছে, এখন দেখো এক্সের মান আমরা প্রথমে একবার 1 ধরবো, আবার একবার 2 ধরবো। যদি এক্সের মান 1 ধরি তাহলে আমি যদি এক্সের মান 1 ধরে এখানে 1 বসাই তাহলে আমাদের কি হবে,
5 ইন্টু 1 মাইনাস 7 ইকুয়াল এ ইন্টু এক্সের মান কত বসাচ্ছি 1 মাইনাস 2 প্লাস বি ইন্টু এক্সের মান কত বসাচ্ছি 1 মাইনাস 1। দেখো এখানে কত হয়, 5 × 5, 5 থেকে 7 মাইনাস 7 চলে গেলে কত থাকে মাইনাস 2 ইকুয়াল এখানে 2 থেকে 1 গেলে কত হয় মাইনাস 1, তার মানে এখানে মাইনাস এ, আবার প্লাস এখানে 1 আর 1 বিয়োগ করলে কত হয় 0 হয়, আর 0-র সাথে যা গুণ করবা তাই মানে 0ই হবে। ঠিক আছে, তাহলে এখানে পুরাটাই 0 হয়ে যাচ্ছে না, এখন এই 0টা আমাদের লেখা লাগবে না, কারণ 0-র তো কোনো ভ্যালুই নাই, তাই আমরা 0টা লিখলাম না। তারপরে এই দেখো এপাশের মাইনাস চলে গেল, তাহলে আমাদের অতএব এ সমান আমরা কত পাইলাম, এ সমান পাইলাম 2। ঠিক আছে, দেখো আমরা এর মান পাইছি না, এখন আমাদের আরেকটা মান কিসের লাগবে, বি এর মান লাগবে। এখন বি এর মান নির্ণয় করবো কীভাবে, একবার 1 ধরে এর মান পাইছি, আর একটা কী ধরছিলাম আমরা এখানে 2 ধরছিলাম না, এখন এক্স এর মান একবার আমরা 2 ধরবো। ঠিক আছে, তাহলে আমি এই সাইডে করি। ঠিক আছে, যেহেতু জায়গা কম এখানে করলাম, এক্সের মান এবার 2 ধরবো, তাহলে আমাদের এক্সের মান যদি 2 ধরি তাহলে 5 ইন্টু এক্সের জায়গায় 2 মাইনাস 7 ইকুয়াল এখানে এ ইন্টু এক্সের জায়গায় আমাদের মান আসবে এখানে 2 মাইনাস 2 প্লাস এখানে বি ইন্টু এখানে 2 মাইনাস 1। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কত আসে দেখো তো, 5 × 2 = 10, 10-এর থেকে আমাদের 7 বাদ দিলে কত হয় প্লাস 3 ইকুয়াল তারপরে এখানে 2 আর 2 বিয়োগ করলে কত হয় 0 হয়ে যায়, আর 0 মানে এর সাথে 0 গুণ করলে ওই 0ই হবে। তাহলে আমাদের এখানে কিছু লেখার দরকার আছে, 0 লেখার দরকার নেই। তারপরে আমাদের এখানে থাকে বি এখানে 2 থেকে 1 বিয়োগ করলে 1, তার মানে বি এর সাথে 1 গুণ করলে বি হয়। অতএব আমরা এখানে বি কত পাইলাম, বি পাইলাম 3। ঠিক আছে, এখন দেখো তো আমরা এর মানও পাইছি 2, বি এর মানও পাইছি 3, তাহলে আমাদের কি ছিল, প্রথমে আমি কি বলছিলাম, প্রথমে সাধারণ সমীকরণ নির্ণয় করতে হবে। সাধারণ সমীকরণ আমরা নির্ণয় করলাম, তারপরে এই সাধারণ সমীকরণ থেকে আমাদের এ আর বি এর মান নির্ণয় করতে হবে। দেখো সাধারণ সমীকরণ থেকে আমরা এ আর বি এর মানও নির্ণয় করে ফেলছি। তাহলে এখন আমাদের কি কাজ, এখন আমরা এই এ আর বি এর মান শুধু আমরা ইচ্ছে এই যে আমাদের এই 1 নম্বর সমীকরণ আছে না, এই 1 নম্বর সমীকরণে যদি আমরা এ আর বি এর মান বসাই দেই তাহলে আমাদের ম্যাথ শেষ। ঠিক আছে, তাহলে দেখো আমি এই মানটা এখানে বসাই দিচ্ছি। ঠিক আছে, যেহেতু জায়গা কম এখানে এগুলো একটু মিশাই দিলাম, ঠিক আছে, মিশাই দিলাম, দেওয়ার পর এখানে লিখলাম এ এবং বি এর মান 1 নং সমীকরণে বসাই। ঠিক আছে, এ আর বি এর মান যদি 1 নং সমীকরণে বসাই তাহলে কী হবে, 5x - 7 ডিভাইড বাই x - 1 ইন্টু x - 2 ইকুয়াল এখানে কি আর অভেদ চিহ্ন দিব না, কারণ আমরা তো এ আর বি এর মান পেয়ে গেছি, তাহলে অভেদ চিহ্ন কেন ইউজ করবো, তাহলে অভেদ চিহ্ন বাদ। তাহলে ইকুয়াল এর মান কত পাইছি, এর মান পাইছি 2 ডিভাইড বাই x - 1 এই প্লাস প্লাস বি এর মান কত পাইছি ভাইয়া, বি এর মান পাইছি 3 ডিভাইড বাই x - 2। এটাই আমাদের কি নির্ণেয় আংশিক ভগ্নাংশ। ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার, নির্ণেয় আংশিক ভগ্নাংশ। ঠিক আছে, দেখো প্রথমে আমরা কি করলাম, এই যে সমীকরণটা ছিল এই সমীকরণটাকে আমরা আংশিক ভগ্নাংশ আকারে প্রকাশ করলাম। দেখো 2টা অংশে বিভক্ত করছি, তারপরে এখান থেকে আমরা এই যে প্রথমটার হর দ্বারা 2টাকে গুণ করছি, উভয় পক্ষকে গুণ করে আমরা একটা সাধারণ সমীকরণ পাইছিলাম। ঠিক আছে, এই সাধারণ সমীকরণটাকে কি করছি আমরা, ওখানে আবার এক্স এর মান একবার 1 ধরছিলাম, এক্স এর মান একবার 2 ধরছিলাম। সেই এক্স এর মান 1 2 ধরে আমরা দেখো একবার 1 ধরে এ এর মান পাইছি, আবার 2 ধরে বি এর মান পাইছি। ঠিক আছে, এখন এ আর বি এর মান পাইছি, এখন আমরা শুধু এ আর বি এর মান 1 নং সমীকরণে বসাই দিছি। ঠিক আছে, দেখো এ এর মান একবার হচ্ছে 1 নং সমীকরণে বসাই দিছি, এইটাই হচ্ছে আমাদের নির্ণেয় আংশিক ভগ্নাংশ। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের মেইন যে অঙ্কটা আছে, এইটাই হচ্ছে এই নিয়ম, সবগুলো অঙ্ক এই নিয়ম। এখন এর পরবর্তীতে আমরা যে অংশটা ম্যাথটা করব সেইটাতে শুধু একটু চেঞ্জ আছে, ওই যে বললাম সাদা সিধা ভগ্নাংশ, এখানে ওই জন্য কোনো ভেজাল ছিল না। আর আগের পরে যেটা আমরা করলাম
ভিতরে স্কোয়ার ছিল বাইরে স্কোয়ার ছিল, সেই ম্যাথটা এখন আমরা এখন করব, ঠিক আছে। 2 নম্বরে যে ম্যাথটা করব সেইটা হচ্ছে ওই একটু ভেজালি ম্যাথ, যেখানে আমাদের কি করতে হবে, সহগ সমীকৃত করতে হবে। আর সহগ সমীকৃত আমরা কিভাবে করব, ম্যাথটা শুরু করলেই তোমরা বুঝতে পারবা, ঠিক আছে। তাহলে এই ম্যাথটা আমি মুছাই দিলাম। তো এখন আমরা 2 নম্বর ম্যাথে আমাদের চলে আসছি। 2 নম্বর ম্যাথটা দেখো কি বলছে, এক্স ডিভাইড বাই এক্স মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 4 কে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। দেখো এখানে কিন্তু ভিতরে স্কোয়ার আছে, ঠিক আছে। এখন আমাদের নিয়ম কি, ওই একটাই নিয়ম, প্রথমে আমাদের কী করতে হবে, ধরতে হবে। ধরি ওই যে প্রথম আমাদের পার্ট 1-এ যেটা ছিল সেই আকারে আমরা আংশিক আকারে প্রকাশ করব, ঠিক আছে। সেটা তো তোমরা পার্ট 1-এ ভালোভাবে বুঝতে পারছো, এখন শুধু এখানে সেটা অ্যাপ্লাই করে দিব, ঠিক আছে। ধরি কী করতে হবে আমাদের, এক্স ডিভাইড বাই এক্স মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4, ঠিক আছে। অভেদ চিহ্ন, তারপরে যে প্রথমটার জন্য প্রথম এ ডিভাইড বাই এক্স মাইনাস 1, তারপরে আমাদের সূত্রের প্লাস। তারপরে আমাদের করণীয় কি, দেখো তো এখানে স্কোয়ারের পর কি আছে, সংখ্যা আছে, তার মানে আমরা এখানে কি নেব, ওই যে পার্ট 1-এর মতো বি এক্স প্লাস সি ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস 4। এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণটা। এটা তো তোমরা পার্ট 1-এ ভালোভাবে বুঝতে পারছো, এখানে আর বলার কিছু নাই, ঠিক আছে। এখন এইটাকে আমরা কি করব, ওই যে আগের ম্যাটটার মতো এই যে এই হরটা দ্বারা আমরা উভয় পক্ষকে কী করব, গুণ করব। তার মানে এখানে এক্স মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4 দ্বারা 1 নং সমীকরণের উভয় পক্ষকে গুণ করে পাই, পক্ষে গুণ করে পাই, ঠিক আছে। 1 নং সমীকরণের উভয় পক্ষে গুণ করব, ঠিক আছে। এখন গুণ করলে কি হয় দেখো, এক্স ডিভাইড বাই এক্স মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4, সাথে গুণ করতে হবে এক্স মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4, হয়েছে। তারপরে হচ্ছে অভেদ চিহ্ন, তারপরে এ ডিভাইড বাই এক্স মাইনাস 1, তার সাথে আমাদের গুণ কত হবে, এক্স মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4, এই প্লাস প্লাস বি এক্স প্লাস সি ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস 4, তার সাথে গুণ কত, এক্স মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4, ঠিক আছে। দেখো আমরা শুধু কি করলাম, এখানে এই এক্স মাইনাস 1 আর হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 4 এইটা দ্বারা উভয় পক্ষকে আমরা কী করলাম, গুণ করলাম, ঠিক আছে। এখন গুণ করলে দেখো আমাদের এখানে নিচেরটা কাটাকাটি যায়, উপরটা কাটাকাটি যাচ্ছে, এখানে এক্স মাইনাস 1 কাটাকাটি যাচ্ছে, এখানে এক্স স্কোয়ার মাইনাস 4 এক্স স্কোয়ার প্লাস আর এক্স স্কোয়ার প্লাস 4 এক্স স্কোয়ার প্লাস 4 কাটাকাটি গেল। এখন আমাদের এই পাশে কী থাকে, আমাদের এই পাশে শুধু এক্স থাকে, উপরে নিচে কাটাকাটি গেছে, এখানে শুধু কি বাকি আছে, এক্স বাকি আছে। তারপরে যে অভেদ চিহ্ন, তারপরে এখানে কি কি বাকি থাকে দেখো তো, এ বাকি থাকে আর এখানে এক্স স্কোয়ার প্লাস 4 বাকি থাকে, তাহলে এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4 প্লাস এখানে কি বাকি থাকে, বি এক্স প্লাস সি ইন্টু এক্স মাইনাস 1, এটা পুরোটাই বাকি থাকে, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ, ঠিক আছে, যেটা আমরা আগেরটা করছিলাম সাধারণ সমীকরণ, ঠিক আছে। দেখো তো আমাদের এই সাধারণ সমীকরণ চলে আসছে, কিন্তু আমাদের এখনও সহগ সমীকৃতটা আসছে কি, আসে নাই। এই যে আমরা এখন সহগ সমীকৃত করব, ঠিক আছে। সহগ সমীকৃতটা এখন আমরা এই পরের লাইনে একটা লাইনে শুধু আমরা করব, সেইটাই হচ্ছে আমাদের সহগ সমীকৃত। আর সহগ সমীকৃত মানেটা কি, আমাদের এই যে পদগুলো আছে সেগুলো আমরা কি, দেখো তো এখানে গুণ অবস্থায় আছে না, সবগুলো শুধু গুণ করে দিব, ঠিক আছে। গুণ করে দিলেই আমাদের সহগ সমীকৃত হয়ে যাবে। তার জন্য আমাদের একটা লাইন শুধু বাড়তি করতে হবে, একটা লাইন শুধু আমাদের বাড়তি করতে হবে, সেটা হচ্ছে এই যে এখানে এক্স অভেদ চিহ্ন। এখন এই এর সাথে এটা পুরোটাই গুণ অবস্থায় আছে, তার মানে এর সাথে এটা পুরোটাই গুণ করে দিতে হবে। আবার এই দুইটা আলাদা আলাদা আছে, গুণ অবস্থায় আছে, এই দুটাকে গুণ করে দিতে হবে, ঠিক আছে। তাহলে আমি যদি গুণ করি তাহলে কি হয়, এখানে এ আর এক্স স্কোয়ারের গুণ করলে কত হয়, এ এক্স স্কোয়ার প্লাস এ প্লাস 4a হয়েছে। তারপরে এই যে প্লাস প্লাস হইলো, তারপরে এই যে বিএক্স, এটার সাথে আবার কি এই এক্সের 1-এর দুইটাই গুণ আছে না, হ্যাঁ গুণ আছে, তার মানে এখানে প্লাসে প্লাস বি এক্স আর এক্স গুণ করলে কত হবে, বি এক্স স্কোয়ার। তারপরে আবার এখানে বিএক্স -1 গুলো প্লাসে মাইনাসে মাইনাস বিএক্স, ওকে বিএক্স হবে, ঠিক আছে। বিএক্সের সাথে 1 গুণ করলে তো বিএক্সই হবে। তারপরে আবার দেখো তো এই সি এর সাথে আবার দুইটাই গুণ আছে না, তাহলে প্লাসে প্লাস, তাহলে সিএক্স, আবার প্লাসে মাইনাসে মাইনাস
সি এর সাথে 1 গুণ করলে সি। এইটাই হচ্ছে আমাদের 3 নম্বর সমীকরণ, যেটা আমরা এখন সাধারণ সমীকরণ হিসেবে ধরবো। ঠিক আছে, এখন আমাদের সাধারণ সমীকরণ আমরা পেয়ে গেছি। কী পাইছি? সাধারণ সমীকরণ পেয়ে গেছি। এখন তোমরা ভাবতেছো সাধারণ সমীকরণ যেহেতু পাইছি, তার মানে আমাদের এ আর বি এর মান নির্ণয় করলে আমাদের ম্যাথ সলভ। ঠিক, এ আর বি এর মান নির্ণয় করলে আমাদের ম্যাথটা সলভ হয়ে যাবে। ঠিক আছে, এখন দেখো আমরা এখানে এ আছে, এখানেও এ আছে, বি আছে, বি আছে, এখানে সি আছে। তার মানে আমাদের এখানে কি এ বি সি এর মান মানে সি এর মানও নির্ণয় করতে হবে। এখানে যদি ডি থাকতো ডি এর মানও নির্ণয় করতাম। তাহলে এ বি সি এর মান নির্ণয় করলে আমাদের ম্যাথটা যেহেতু সলভ হবে। কিন্তু দেখো তো আগে আমরা সহজভাবে করলাম, এক্স মাইনাস মনে করো এক্স মাইনাস 1 ছিল, এক্স প্লাস 2 ছিল, এরকম ছিল, কোনো স্কোয়ার ছিল, কিউব ছিল না। তাই আমরা সোজাসুজিভাবে এখানে -1 আছে, +1 দিয়ে করছিলাম, এক্সের মান +1 নিয়েছিলাম, আর এখানে +2 আছে, একবার এক্সের মান -2 নিয়েছিলাম। কিন্তু এখানে দেখো তো সেইরকম কিছু আছে, এখানে একবার এক্স -1 আছে, তার মানে এখানে আমরা একবার এক্সের মান +1 ধরতে পারবো। কিন্তু পরেরটাই দেখো তো এক্স স্কোয়ার আছে না। এখন এইটা যদি আমি একটু এখানে করে দেখাই, এখানে এক্সের মান আছে কত? -1। তাহলে এটা আমি এক্সের 0 যদি ধরি তাহলে এক্সের মান 1 আসে। কিন্তু এটার ক্ষেত্রে দেখো তো এক্স স্কোয়ার + 4, এটাকে আমি যদি 0 ধরি তাহলে আমাদের এক্স স্কোয়ার + 4 পাশে আসলে -4 হয়ে যায়, আর তারপরে স্কোয়ারটাই পাশে আসলে কী হয়? রুট হয়ে যাবে। তাহলে এক্সের মান √/-4। এখন তোমরা যদি ক্যালকুলেটরে এই √/-4 ছাপো তাহলে তোমাদের কী আসবে? ইরর আসবে। তার মানে এখানে কোনো মান আসবে না, তার মানে এটার কোনো মান নাই। ঠিক আছে, তাহলে আমাদের কি ওই নিয়ম করা যাবে? যাবে না। তার মানে আমরা এখানে দেখো তো একটা এক্সের মান হলো একবার -1 ছিল, তার মানে এক্সের মান আমাদের +1 ধরা যায় না। হ্যাঁ, এখন আমরা ওই এক্সের মানটা +1 ধরে আগে একটা মান নির্ণয় করি। ঠিক আছে, তাহলে উপরে একটু মিশাই দেই। এক্সের মানটা আমরা কি ধরবো? যেহেতু দেখো এখানে এক্সের মান একবার আছে -1, তার মানে এক্সের মান আমাদের একবার কি ধরা যাবে? +1 ধরা যাবে। তাহলে আগে আমি একবার +1 ধরে একটা মান নির্ণয় করি। ঠিক আছে, আর এখন এক্সের মান +1 ধরবো। এখন উভয় পাশে যদি এক্স থাকে উভয় পাশে কিন্তু মান বসাইতে হবে। ঠিক আছে, এই ভুলটা আবার করিও না যে এই পাশে এক্স আছে, এই পাশে আমরা এক্সের মান বসাই নাই, শুধু এই পাশে বসাইছি, ডান পক্ষে বসাইছি। আমাদের বাম পক্ষ ডান পক্ষ দুই পাশেই এক্সের মান যা ধরবো দুই পাশেই আমাদের বসাইতে হবে। ঠিক আছে, এখন দেখো তো এক্সের মান যেহেতু 1 ধরছি, তার মানে এখানে এক্সের মান কত? 1 ইকুয়াল, তারপরে এখানে এ ইন্টু এক্সের মান হচ্ছে 1 ধরছি, তার উপরে স্কোয়ার, তারপরে প্লাস 4a, যেহেতু এখানে এক্স নাই 4 থাকলো, প্লাস এখানে হচ্ছে বি, এক্সের মান কত হচ্ছে 1, তারপরে স্কোয়ার মাইনাস বি ইন্টু এক্সের মান ধরছি 1, তারপর হচ্ছে প্লাস সি ইন্টু 1 মাইনাস সি। ঠিক আছে, তাহলে দেখো তো আমাদের মধ্যে কী আসে? এখানে 1 থাকলো, বা সরি তোমরা এখানে না, এক্সের মানটা ধরবা এখানে। ঠিক আছে, এখন এক্সের মান যদি আমি এখানে ধরি, দেখো কি আসে? এই যে 2 নম্বর সমীকরণে, 2 নম্বর সমীকরণ যদি এক্সের মান 1 ধরি, এখানে 1 ইকুয়াল এ ইন্টু আমাদের এক্সের মান 1 মানে কি? এক্সের মান 1, তারপরে স্কোয়ার, তারপর হচ্ছে এখানে +4 প্লাস বি ইন্টু এক্সের মান 1 প্লাস সি ব্র্যাকেট, তারপরে এখানে এক্সের মান কত? 1 -1। ঠিক আছে, এখন এক্সের মান আমি এই যে একটু আগে 3 নম্বর সমীকরণে বসাইলাম ভুল করে, তোমরা আবার এই এক্সের মান 3 নম্বর সমীকরণে বসাইও না। এক্সের মান আমাদের সর্বদা 2 নম্বরে বসাইতে হবে। কারণ দেখো এক্সের মান কি আমরা অত হচ্ছে ভেজাল করে পাইছি? পাই নাই, সাদাসিধাভাবে এক্সের মান আমরা পাইছি। ঠিক আছে, এক্সের মান আমরা সাদাসিধাভাবে পেয়ে গেছি, তাই আমরা এই যে 2 নম্বর সমীকরণটাকে আমরা তখন এক্সের মান বসাবো। কারণ আমাদের কি যে কোনো একটাকে 0 করে দিতে হবে, হয় এক্সের মানকে 0 করে দিতে হবে, সরি এর মানকে 0 করে দিতে হবে, বা বি এর মানকে 0 করে দিতে হবে, অথবা সি এর মানকে 0 করে দিতে হবে। কিন্তু আমি এখানে যদি এখানে যদি বসাই 3 নম্বর সমীকরণে, তাহলে কি আমি 0 করে দিতে পারবো? পারবো না। আমি 2 নম্বর সমীকরণে বসাইলে যে কোনো একটাকে আমি 0 করে দিতে পারবো। ঠিক আছে, দেখো আমি এখন 1 বসাইছি না, তাহলে এই পুরাটাই 0 হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এখানে কি থাকে? 1 ইকুয়াল এখানে আমাদের এ ইন্টু 1 প্লাস 4, আর এখানে প্লাস দেখো এখানে 1 আর 1 বিয়োগ করলে কত হয়? 0 হয়ে যায়। আর 0 মানে এই পুরাটাই 0, তাহলে পুরা 0টা আমাদের এখানে লেখার দরকার আছে? দরকার নেই, কারণ আমি এখানে প্লাসটা মিশিয়ে দিলাম। তাহলে আমাদের এখানে এর মান কত আসতেছে? চলে এর মান আসতেছে, এখানে আমি যদি ক্যালকুলেশন করি তাহলে কত আসবে? 1 ইকুয়াল 4 আর 1 কত হয়? 5, তার সাথে এ গুণ, তাহলে 5a। তারপরে এখানে আমি এ রাখলাম 1/5
5, এখানে গুণ ছিল এ পাশে এসে ভাগ হয়ে গেছে। তাহলে আমি এর মান কত পাইলাম? এর মান পাইলাম 1/5। এর মান পাইছি না? এখন আমাদের কিসের মান লাগবে? বি আর সি এর মান লাগবে। দেখো আমি ওই 1টা 2 নম্বর সমীকরণে বসার একটাই কারণ, দেখো আমি এর মান পাদে বাদ বাকি যেটা আছে সব 0 হয়ে গেছিলো, কিন্তু আমি 3 নম্বর সমীকরণে প্রথমে বসাইছিলাম, কিন্তু সেখানে কিছু 0 আসছিল, আসে নাই। সেই জন্য আমরা 0 করার জন্য এই 2 নম্বর সমীকরণটা ব্যবহার করছি। এখন আমাদের লাগবে কিসের মান? এর মান পাইছি, আমাদের আর লাগবে কিসের মান? বি এর মান লাগবে আর সি এর মান লাগবে। এই বি আর সি এর মানের জন্য আমরা এই 3 নম্বর সমীকরণটা ব্যবহার করব, যেটাকে আমরা সহগ সমীকৃত করছি। ঠিক আছে, এখন আমি এখানে একটু মিশাই দিলাম। দেখো এই যে 3 নম্বর সমীকরণটা আছে না, সহগ সমীকৃত করার একটা নিয়ম আছে, সেটা হচ্ছে আমাদের এক্সের সর্বোচ্চ ঘাত যেটা আছে সেগুলোকে আমরা সহগ সমীকৃত করব। দেখো তো এখানে কত আছে? 2 নম্বর সমীকরণটা আমি মিশিয়ে দিলাম। দেখো 3 নম্বর সমীকরণে এখানে আছে সর্বোচ্চ আছে এক্স স্কোয়ার পর্যন্ত, তারপরে কত আছে? এক্স আছে। তাহলে আমি কাকে কাকে সহগ সমীকৃত করব? এই এক্স স্কোয়ার আর এক্সকে সহগ সমীকৃত করব। ঠিক আছে, তাহলে আমি লিখতে পারি যে 3 নং সমীকরণ, 3 নং সমীকরণ হতে এক্স স্কোয়ার এবং এক্স এর সহগ সমীকৃত করে পাই। ঠিক আছে, 3 নম্বর সমীকরণ থেকে আমি এক্স স্কোয়ার এবং এক্সের সহগ সমীকৃত পাই, শুধু এক্স স্কোয়ার আর এক্সের। এখন যদি এখানে আরও একটা এক্স কিউব থাকতো, তাহলে আমরা এক্স কিউব, এক্স স্কোয়ার এবং এক্স তিনটার সহগ সমীকৃত করতাম। যেহেতু এখানে সর্বোচ্চ আছে এ স্কোয়ার পর্যন্ত, তাই আমরা এ স্কোয়ার, তার চেয়ে ছোটো কি এক্স, এই দুইটার আমরা সহগ সমীকৃত করব। আর তোমরা মাথায় রাখবা, সহগ সমীকৃত আমরা যখন করব, যেইটাকে সহগ সমীকৃত ধরবো আমরা শুধু সেইটাকে দেখব, আর বাদ বাকি কিচ্ছু দেখবো না। যখন আমরা এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করব, তখন আমরা কী দেখবো? এক্স স্কোয়ার কোথায় কোথায় আছে, ঠিক আছে, শুধু ওই এক্স স্কোয়ার কোথায় কোথায় আছে সেটা লক্ষ্য করব, আর বাদ বাকি কী আছে কিচ্ছু দেখবো না। তারপরে আবার যখন এক্সের সহগ সমীকৃত করব, তখন কি করব? যেখানে যেখানে এক্স আছে সেইটা লক্ষ্য করব, বাদ বাকি কী আছে আমার দেখার দরকার নাই। ঠিক আছে, এখন যেহেতু আমি প্রথমে কি এক্স স্কোয়ার সহগ সমীকৃত করতেছি, তাহলে তোমরা একটু দেখো এক্স স্কোয়ার কোথায় কোথায় আছে। এখানে এক্স স্কোয়ার আছে না, এখানে শুধু এক্স আছে, তাহলে আমাদের এটা নেওয়া যাবে না। তার মানে এই পাশটা আমাদের কি 0 না? হ্যাঁ, যেহেতু এই পাশে কিছু নাই, তার মানে 0। তারপর হচ্ছে যে ইকুয়াল এক্স স্কোয়ার কোথায় কোথায় আছে, দেখো এই যে এখানে একটা আছে, তারপর এখানে একটা আছে, আর কোথাও আছে? আর কোথাও নাই। তার মানে এখানে এক্স স্কোয়ারের সহগ কত? এ, তার মানে এই যে এ নিলাম। এখন এক্স স্কোয়ারটাকে নিব না, কারণ আমরা তো এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করতেছি, এক্স স্কোয়ারটা তখন আমাদের বাদ চলে যাবে, শুধু আমাদের সহগটা নিব। ঠিক আছে, সহগ কত? এখানে এ নিলাম। তারপরে দেখো আরেকটা এক্স স্কোয়ার কোথায় আছে? এই যে এখানে বি এর সাথে আছে, তার মানে এখানে এই যে প্লাস, দেখো সামনে প্লাস আছে, এখানে প্লাস দিলাম। আর এক্স স্কোয়ারের সহগ কত আছে? বি। আর কোথাও আছে কি? আর কোথাও নাই। তার মানে আমাদের এখানে কত আসলো? 0 ইকুয়াল এ প্লাস বি। একটু লক্ষ্য করো, আমরা এর মান বের করছি কত? 1/5। এখন এর মান যদি এখানে বসাই, তাহলে আমরা বি এর মান পাই যাবো না ভাইয়া? হ্যাঁ, আমরা এখন বি এর মান পাই যাবো। তাহলে আমি এখন এখানে এর মানে বসাইটা দিলাম, এখানে এর মানটা বসাই দিলাম। ঠিক আছে, এখন এর মান কত? 1/5 বসাইলাম প্লাস বি। ঠিক আছে, এখন এটা কি প্লাস আছে, এ পাশে আসলে কী হবে? মাইনাস হবে। তার মানে আমি এখানে কী করি? বি ইকুয়াল লিখতে পারি -1/5। তাহলে আমি বি এর মান পাই গেছি না? পাই গেছি। এর মান পাইলাম, বি এর মান পাইলাম। এখন আমার আর কিসের মান লাগবে? এখন আমার লাগবে শুধু সি এর মান লাগবে। এখন সি এর মানটা আমাদের কি? আমি এখানে শুধু এক্স স্কোয়ারকে সহগ সমীকৃত করছি না? এখন আমি যদি এক্সকে সহগ সমীকৃত করি, তাহলে আমি সি এর মানটা পেয়ে যাবো। দেখো আমি যদি এক্সকে সহগ সমীকৃত করি, তাহলে কোথায় কোথায় এক্স আছে শুধু সেখানে লক্ষ্য করবো না? হ্যাঁ, শুধু সেখানে লক্ষ্য করবো। দেখো এখানে এক্স আছে, তাহলে এক্সকে লক্ষ্য করবো। তাহলে এখানে এক্সের মান কত? এক্স মিলে গেছে, তার মানে এখানে আমি এখানে করে দিলাম, এখানে হবে 1। ঠিক আছে, যেহেতু এক্সকে সহগ সমীকৃত হচ্ছি, তার মানে এখানে এক্সের সহগ কত? 1। এই 1 লিখলাম। তারপর হচ্ছে যে ইকুয়াল চিহ্ন, তারপরে এখানে এক্স স্কোয়ার আছে, এক্স নাই। এখানে 4a আছে, এক্স নাই। তারপর এই যে এখানে দেখো এক্স আছে। ঠিক আছে, তাহলে সামনে কি হবে? মাইনাস বি। এক্সের সহগ কত? মাইনাস বি। ঠিক আছে, তারপরে আবার দেখো এক্সের সহগ কত? প্লাস সি। দেখো এক্সের সহগ মাইনাস বি, এক্সের সহগ প্লাস সি পাই গেছি। এখন আমরা বি এর মান পাইছি না? বি এর মানটা এখানে বসাইলে আমরা সি এর মান পাবো না ভাইয়া? হ্যাঁ, এখন আমরা বি এর মানটা যদি এখানে বসাই দিই, তাহলে আমরা সি এর মানটা পেয়ে যাবো। তাহলে 1 ইকুয়াল, আমরা সি এর মান ডাইরেক্ট যদি করি, তাহলে
ইকুয়াল এখানে মাইনাস বি প্লাস সি ইকুয়াল 1, আমাদের লাগবে কিসের মান, সি এর মান, সিটা রাখি দিলাম 1 মাইনাস বিটা এবার শেষ হলো প্লাস বি। ঠিক আছে, এখন আমি যদি এখানে বি এর মানটা বসাই দিই, সি ইকুয়াল 1 প্লাস বি এর মান আমাদের কত, বি এর মান হচ্ছে -1/5 ব্র্যাকেট -1/5। ঠিক আছে, এখন আমি ক্যালকুলেশন করলে আমরা সি এর মানটা পেয়ে যাবো। ঠিক আছে, দেখো আমি এখানে ক্যালকুলেশন করি যদি, তাহলে সি ইকুয়াল 1 প্লাসে মাইনাসে -1/5। এখন যদি লসাগু করি তাহলে এখানে 5, এখানে 5 -1, তার মানে এখানে 4/5। সি এর মান আমি কত পাইলাম, সি এর মান পাইলাম ভাইয়া 4/5। দেখো আমাদের এ এর মান বের করা হয়ে গেছে, বি এর মান বের করা হয়ে গেছে, সি এর মান বের করা হয়ে গেছে। তাহলে আমি যদি এই মানগুলো আমি যদি 1 নম্বর সমীকরণে বসাই তাহলে আমাদের ম্যাথ সলভ হয়ে যাবে না? হ্যাঁ, তাহলে আমাদের ম্যাথ পুরোপুরি সলভ। তাহলে দেখো আমি এখন মানগুলো ওখানে বসাই দিব। ঠিক আছে, যেহেতু মানগুলো আমি পাই গেলাম, মানগুলো একটু এখানে লিখে মিশাই দিই, বোর্ডে যেহেতু জায়গা কম। এর মান পাইছি হচ্ছে 1/5, বি এর মান পাইলাম হচ্ছে -1/5, আর সি এর মান হচ্ছে 4/5। ঠিক আছে, এখানে একটু লিখে নিলাম। এখন আমি হচ্ছে এগুলো একটু মিশাই দিই। ঠিক আছে, এগুলো একটু মিশাই দিচ্ছি। এই লাইনটা একটু উপরে লিখলাম যাতে তোমাদের সুবিধা হয়। x/(x-1) x² + 4। ওকে, অভেদ চিহ্ন আর লাগবে না আমাদের, অভেদ চিহ্ন যেহেতু লাগবে না, তাহলে এর মান কত আমরা পাইছিলাম, এর মান পাইছি 1/5। এই যে 1/5 ডিভাইড বাই নিচে কত আছে x-1, তারপর হচ্ছে যে প্লাস বি এর মান কত পাইছিলাম -1/5, তার সাথে কি আছে, এক্স আছে, এই এক্স প্লাস সি এর মান কত পাইছিলাম 4/5 হয়েছে, আর নিচে আমাদের কি আছে x² + 4। ঠিক আছে, এইটাই তো, তাহলে এটা আমাদের আর লাগতেছে না, এটা আমি মিশাই দিলাম। এখন শুধু আমাদের এখানে ক্যালকুলেশন করলেই সলভ হয়ে যাবে। তাহলে এখানে আমাদের কি করা যায়, 1/5 এটা লিখলাম, উল্টাই দিলে কত হবে, 1টা উপরে চলে যাবে, x-1টা নিচে চলে আসবে, তারপরে এখানে প্লাস দিলাম। এখন আমাদের এখানে কি আছে, এখানে মাইনাস, এক্সটা উপরে গেলে x/5 ডিভাইড বাই না, এখানে +4/5 ডিভাইড বাই x² + 4 চলে আসছে। তারপরে এখন আমাদের উপরে গুণ করলে হয় এখানে 1 ডিভাইড বাই এখানে গুণ করলে হয় 5 × x-1। ঠিক আছে, এখন এখানে দেখো তো আমাদের লসাগু যায় না, এই দুটার মাঝে লসাগু যায়, 5/5 লসাগু 5, তারপরে এখানে -x + 4। ঠিক আছে, লসাগু করতে তো তোমরা পারোই, শুধু বলে দিচ্ছি x + 4 ডিভাইড বাই x² + 4, তারপরে এখানে যা আছে তাই 1/5 × x-1। তারপর আমি এখানে একটা মাইনাস কমন নেই। ঠিক আছে, এখানে একটা মাইনাস যদি কমন নেই এখানে, তাহলে আমাদের এখানে এক্সটা হয়ে যাবে প্লাস, 4টা হয়ে যাবে মাইনাস। ঠিক আছে, ডিভাইড বাই এই যে 5 ডিভাইড বাই x² + 4 ব্র্যাকেট দিয়ে দিলে ভালো হয়। তাহলে দেখো এই মাইনাসে প্লাসে কি হয়ে যায়, মাইনাস হয় না, তাহলে আমি এখানে 1/5 × x-1 প্লাসে মাইনাসে হয়ে যায় মাইনাস, এখানে আমাদের থেকে x-4 ডিভাইড বাই 5 ডিভাইড বাই আমাদের কি থাকে x² + 4। আবার এটাকে যদি আমি উল্টাই দেই তাহলে আমাদের কত আসে, দেখো উল্টাই দিলে আমাদের এখানে আসে 1/5 × x-1, এ পাশে যা আছে তাই। এখন আমি যদি এইটাকে উল্টাই দেই, এখানে মাইনাস, উল্টাই দিলে আমাদের কত আসবে x-4 ডিভাইড বাই 5, আর এখানে 1টা উপরে চলে যাবে, আর x² + 4টা নিচে চলে আসবে, x² + 4 এটা নিচে চলে আসলো। ঠিক আছে, এখন উপরে গুণ, নিচে গুণ করে দিলে আমাদের শেষ, 5 × x-1, তারপরে এখানে মাইনাস, উপরে গুণ করলে x-4, আর নিচে গুণ করলে 5 × x² + 4। তাহলে এইটাই আমাদের নির্ণেয় আংশিক ভগ্নাংশ বা অ্যান্সার। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে আমরা
আংশিক ভগ্নাংশ আকারে প্রকাশ করলাম, তারপরে সাধারণ সমীকরণটা নিয়ে আসলাম। সাধারণ সমীকরণ পর নিয়ে আসার পর কী করলাম, যেহেতু আমাদের ভিতরে স্কোয়ার আছে বা বাইরে স্কোয়ার থাকলে আমাদের কী করতে হবে, সহগ সমীকৃত করতে হবে। তাই আমরা একটা এক্সট্রা লাইন করছিলাম, এই যে সবগুলোকে গুণ করে দিয়েছিলাম, যেটা হচ্ছে 2 নম্বর সমীকরণের পর আসলে আমাদের 3 নম্বর সমীকরণ। তারপরে আমরা সিম্পলি আমরা এবিসি এর মান নির্ণয় করলাম। এবিসি এর মানের মধ্যে আমাদের দেখো এখানে শুধু ছিল x-1, তার মানে আমাদের x এর মান একবার প্লাস ধরা যাবে। x এর মান আমরা প্লাস ধরে আমরা a এর মান নির্ণয় করলাম। এখন b আর c এর মান নির্ণয় করার জন্য আমাদের কী করতে হবে, b আর c এর মান নির্ণয় করার জন্য আমাদের এই x² এবং x কে সহগ সমীকৃত করতে হবে। এবং সহগ সমীকৃত নিয়ম কি, সবগুলোকে গুণ করে দিয়ে x² যেখানে আছে শুধু সেখানটাই লক্ষ্য করব, সেই মানটাই নিব, x² এর সহগ নিব, আর বাদ বাকি যা আছে সব বাদ। ঠিক আছে, তারপরে আবার যখন x এর সহগ নিব, সহগ সমীকৃত করবো, তখন শুধু ওই x এর সহগ নিব, বাদ বাকি যা আছে সব বাদ। নেওয়ার পরে আমাদের দেখো এলো a b আর এর মান আগে আসছিল, তারপরে b আসলো, c এর মান চলে আসলো। ঠিক আছে, এখন এই b আর c এর মান আমরা এই যে আমাদের 1 নম্বর সমীকরণ যেটা আসলো আংশিক ভগ্নাংশ আকারে ভাগ করে দিছিলাম, সেই 1 নম্বর সমীকরণে আমরা a b c এর মান বসাইছি। বসার পরে এই যে আমরা ক্যালকুলেশন করলাম, করার পরে আমাদের অ্যান্সার চলে আসছে। ঠিক আছে, এখন আমরা বলছিলাম যে এখানে আমরা 3 টাইপের ম্যাথ করব, যার মধ্যে আমাদের 2টা শেষ। এখন বাদ বাকি যে 1 টাইপের ম্যাথ আছে না, ওইটাও হচ্ছে এই 1 আর 2 নম্বর ম্যাথ যেটা আমরা করলাম, এই 1-2 এর একদম সেম টু সেম অনুরূপ। শুধু ওই যে আমরা পার্ট 1-এ একটা ম্যাথ করছিলাম, তোমাদের হয়তো মনে পড়বে, এই যে পার্ট 1 একটা ম্যাথ করছিলাম না, এখানে x³ ডিভাইড বাই x-1, x-2, x-3 এমন। এটার ক্ষেত্রে দেখো উপরেও x এর পাওয়ার কত 3, নিচেও যদি গুণ করি পাওয়ার হয় 3, তাহলে উপরেও হয় 3, নিচেও হয় 3, কাটাকাটি করলে কত হয় 1 হবে না, 1 হবে। সেই 1টা আমরা এখানে সামনে শুধু যোগ করে দিব, যোগ করে দিছিলাম না, এই যে এইভাবে 1 প্লাস a ডিভাইড বাই x-1 প্লাস b ডিভাইড বাই x-2 প্লাস c ডিভাইড বাই x-3। এই যে আমি শুধু এই ভগ্নাংশটা দেখো লব আর হর সমান হওয়ার কারণে আমি কাটাকাটি করে 1 পাইছিলাম, এই 1টা আমি সামনে বসাই দিছি। তারপরে যা আছে তাই, ঠিক ম্যাথ করার সময় আমরা সব কিছুই ঠিক করব, শুধু এই সামনে আমরা 1টা যোগ করে দিব, আর আমাদের এখানে কিচ্ছু নাই। ঠিক আছে, এই যে প্রথমে আমরা কী করলাম, আংশিক ভগ্নাংশ আকারে প্রকাশ করলাম, তারপরে সাধারণ ভগ্নাংশ নির্ণয় করলাম, ABC এর মান নির্ণয় করলাম, করার পরে ABC এর মান আমরা হচ্ছে এই যে 1 নম্বর সমীকরণে বসাই দিলাম, আমাদের অ্যান্সার শেষ। ঠিক সেই রকমই আমরা করব সাধারণ ভগ্নাংশ এই যে প্রকাশ করছি, এটা থেকে আমরা হলো না, আংশিক ভগ্নাংশে আমরা প্রকাশ করছি, এখান থেকে আমরা কী করব, সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব, করার পরে এখান থেকে আমরা ABC এর মান নির্ণয় করব। এই ABC এর মান আমরা এই যে এটা 1 নম্বর সমীকরণ এখানে বসাই দিলে আমাদের ম্যাথ পুরোপুরি সলভ। শুধু আমাদের ব্যতিক্রম কি, এই যে +1টা, এই +1টা আমাদের সামনে আসবে। কী কারণে সেটা তো বললাম, লব আর হর সেম, কাটাকাটি করতে 1 হয়, সেই 1টা আমাদের দেখো এখানে সামনে যোগ হয়েছে, আর এখানে আমাদের কিচ্ছু নেই। ঠিক আছে, তাহলে তোমরা এই 3 টাইপের ম্যাথ একটু ভালোভাবে প্র্যাকটিস করবা। এই 3 টাইপের ম্যাথ ভালোভাবে প্র্যাকটিস করলে তোমরা এই অধ্যায়ের যত ম্যাথ আছে সকল ম্যাথ একদম ক্লিয়ারলি করতে পারবা। ঠিক আছে, আর কোনো এই অধ্যায় নিয়ে প্যারা নিতে হবে না। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ক্লাসে। আসসালামু আলাইকুম।